শেয়ার বাজার কেলেঙ্কারি। ১৯৯৬ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকী শেখ হাসিনার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে এবং হলুদ নম্বর প্লেট লাগানো দুটি টয়োটা গাড়িতে করে ২ জন শিখ, ৩ জন মারোয়ারি ও ২ জন ভারতীয় বাঙালিকে সঙ্গে নিয়ে এসে প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের ৫ নম্বর বৈঠকখানায় গুরুত্বপূর্ণ মিটিং করতেন। মিটিংয়ে বসার আগে শফিক সিদ্দিকী মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঢাকার মতিঝিলের শেয়ার মার্কেটের বিষয়ে খোঁজখবর নিতেন। শফিক সিদ্দিকী প্রথমেই জানতে চাইতেন আজকে শেয়ার মার্কেটে কেমন ভিড় হয়েছিল। মোটরসাইকেল আরোহী বলতো মধুমিতা সিনেমা হলের বিপরীতে স্টক এক্সচেঞ্জের সামনে বেশ ভিড় করেছিল। তখন শফিক সিদ্দিকী বলতেন, বর্তমানে শেয়ার ব্যবসা খুব ভালো ব্যবসা, শেয়ার ব্যবসা করবেন, শেয়ার ব্যবসা কিনবেন, আত্মীয় স্বজনদের বলবেন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন শেয়ার কিনতে, শেয়ার কিনলেই লাভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গণভবনে ৫ নম্বর বৈঠকখানায় প্রতি সন্ধ্যায় উক্ত ব্যক্তিদের সাথে মিটিং এর আগে মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকীর একই প্রশ্ন, শেয়ার মার্কেটে আজকে কত লোক হয়েছে? মোটরসাইকেল আরোহীর উত্তর, অনেক লোক হয়েছে, মাঠ ভরে গিয়েছিল। শফিক সিদ্দিকীর একই কথা, সবাইকে শেয়ার কিনতে বলবেন, শেয়ার কেনা খুবই লাভজনক ব্যবসা, কিনলেই লাভ। এভাবে দিন যেতে লাগলো। এক পর্যায়ে প্রতিদিন সরেজমিন শেয়ার মার্কেটের প্রকৃত অবস্থা দেখে সন্ধ্যায় গণভবনে এসে তা জানানোর জন্য মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকী দায়িত্ব দিয়ে দিলেন। মোটরসাইকেল আরোহী প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গিয়ে শফিক সিদ্দিকীকে শেয়ার মার্কেটের বাস্তব অবস্থা জানাতে লাগলো। আর শফিক সিদ্দিকী তা জানার পর ভারতীয় শিখ, মারোয়ারি ও বাঙালি ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে থাকলো। সত্যিই শেয়ার কিনলেই লাভ, শেয়ার বিক্রি করাটা কোনো ব্যাপার না, কেনাকাটাই আসল ব্যাপার। আজ কোনো মতে শেয়ার কিনতে পারলে আগামীকাল আসতে না আসতেই তা চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে। শেয়ার কেনা নিয়ে প্রায় সারা দেশেই হই হই রই রই পড়ে গেছে। বাজারে প্রচুর ক্রেতা রয়েছে, কিন্তু শেয়ার বিক্রেতা নেই। ক্রেতারা শেয়ার কেনার জন্য রাত দিন ঘুরে বেড়াচ্ছে। একদিন মোটরসাইকেল আরোহী শফিক সিদ্দিকীকে জানালো, শেয়ার মার্কেটে আজ সবচাইতে বেশি ক্রেতা এসেছে। ইত্তেফাকের মোড়, হাটখোলা, অভিসার সিনেমা হল থেকে শুরু করে পুরো মতিঝিল, শাপলা চত্বর হয়ে নটর ডেম কলেজ ছাড়িয়ে গেছে। এই সকল এলাকায় যানবাহন বন্ধ হয়ে রয়েছে, শুধু ক্রেতা আর ক্রেতা, বিক্রেতা নেই। শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে গণভবনের ৫ নম্বর বৈঠকখানায় নির্ধারিত মিটিংয়ে বসলেন। অন্যান্য দিনের তুলনায় আজকের মিটিং অনেক বেশি সময় নিয়ে চলল। অন্যান্য দিন যেখানে মিটিং হয় ১.৫-২ ঘন্টা, সেখানে আজকের মিটিং হলো প্রায় ৫.৫ ঘন্টা। পরের দিন শেয়ার বাজারে আরও বেশি লোক হলো এবং শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ী বন্ধুদের নিয়ে দুপুর ৩টা থেকেই গণভবনে মিটিংয়ে বসেছেন। রাত ১০টা পর্যন্ত একটানা মিটিং চলল। মিটিং শেষে ভারতীয়রা শফিক সিদ্দিকীর সাথে এমন করে করমর্দন ও বুকে বুক মিলিয়ে বিদায় দিল, তাতে মনে হলো এই বিদায় অন্যান্য দিনের মতো বিদায় নেওয়া নয়। তারপর দিন মতিঝিলের শেয়ার বাজারে শুধু বিক্রেতার ধাক্কাধাক্কি আর চিৎকার শোনা গেল, কিন্তু শেয়ার ক্রেতা খুঁজে পাওয়া গেল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শফিক সিদ্দিকী ও তার ভারতীয় ব্যবসায়ীদের দেখা গেল না। ওরা ৬ জন মুক্তিযোদ্ধা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে কাদের সিদ্দিকীর সঙ্গে মিলে যে সকল মুক্তিযোদ্ধা দ্বিতীয়বার যুদ্ধ করেছিল, সেই সকল মুক্তিযোদ্ধা ১২ই আগস্ট ১৯৯৬ সালে ঢাকার পুরান পল্টনে এক বৈঠকে বসে। সারাদিন বৈঠক চলে। বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসায় তাকে এবং তার সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় এই নিয়ে দিনভর আলোচনা চলে। হালুয়াঘাট এবং নালিতাবাড়ী থানার প্রখ্যাত মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ কর তার বক্তৃতায় কেন জানি খুবই আবেগপ্রবণ হয়ে বলতে লাগলো, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছি, যুদ্ধে পরাজিত হয়েছি, কিন্তু মরি নাই। অবশেষে এক বিধবা যুবতীকে বিয়ে করেছি। আমাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। আমি এখন এক বিধবা যুবতীর
এবং এক ছেলের পিতা। আমি আর ভালো মন্দ কিছুতেই জড়িত হতে চাই না। আপনারা এমন কিছু করবেন যাতে আমার বিধবা স্ত্রী আবার দ্বিতীয়বার বিধবা না হয়, আমার ছেলে পিতৃহারা এতিম না হয়। সন্ধ্যা 7টার সময় বৈঠক শেষ হলে যে যার বাড়ির দিকে রওনা হয়ে গেল। নালিতাবাড়ি থানা থেকে আসা বৈদ্যনাথ কর, জসিম উদ্দিন এরা সকলেই মাইক্রোবাস ভাড়া করে খোদা হাফেজ বলে নালিতাবাড়ির দিকে রওনা হয়ে যায়। পরের দিন সকাল 7টার সময় আমার কাছে মুক্তিযোদ্ধা হাশেমি মাসুদ জামিলের একটি ফোন আসে। ফোনে আমাকে বলা হয় বৈদ্যনাথ কর, জসি সহ ওরা 6জন মুক্তিযোদ্ধা মারা গেছে। কথাটা শুনে হার্ট অ্যাটাকের মতো হয়ে গেলাম। কিছুক্ষণ কোনো কথা বের হলো না। গত রাতে মানে এখন থেকে 10-12 ঘন্টা আগে যাদের সাথে দেখা হলো, কথা হলো, তারা মারা গেছে, এটা কি অসম্ভব কথা নয়? নিজেকে একটুখানি সামলে নিয়ে বললাম, কি বলছেন, কিভাবে মারা গেল তারা? মুক্তিযোদ্ধা হাশেমি মাসুদ জামিল বললেন, গত রাতে ঢাকা পুরান পল্টনে উলফাত ভাইয়ের অফিস থেকে মিটিং শেষে নালিতাবাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এই 6জন মুক্তিযোদ্ধা নিহত হয়। অর্থাৎ আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এরা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল। শোকে মনটা বিষণ্ণ ভারাক্রান্ত হলো। বাসা থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে সোজা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোক সংবাদটা জানালাম। তিনি ভাবলেশহীনভাবে শুনলেন। পরে প্রধানমন্ত্রী কার্যালয়ে চলে গেলেন। মনে মনে একটা ভাবনা ছিল, প্রধানমন্ত্রী যদি তার পক্ষ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে নিহত 6জন মুক্তিযোদ্ধার পরিবারের কাছে পাঠান, তাই দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ফিরে এলে পুনরায় তাকে 6জন মুক্তিযোদ্ধা নিহত হওয়ার কথা বললাম। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাতে কি হয়েছে, প্রতিদিনই তো কত লোক মারা যাচ্ছে। এর ঘণ্টাখানেক পর শেখ হাসিনা তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় যোগদানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চলে গেলেন এবং সেখানে তিনি আমার পিতা, আমার মা, আমার ভাই বলে কাঁদতে লাগলেন। অন্যের পিতাকে যদি নিজের পিতার মতো মনে না হয়, অন্যের মাতাকে যদি নিজের মাতার মতো মনে না হয়, অন্যের সন্তানকে যদি নিজের সন্তানের মতো মনে না হয়, অন্যের সুখ দুঃখকে যদি নিজের সুখ দুঃখ মনে না হয়, তাহলে এমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দিয়ে দেশের কোনো লাভ হবে? মানুষের কোনো লাভ হবে? নিজের বাবা মা ভাইদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্না দেখে শুধু মনে হলো, হে আল্লাহ, তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি এতই দিনহীন করলে, এত কাঙ্গাল করলে, যার কেবলই নিজের ছাড়া অন্যের দুঃখে বিন্দুমাত্র অনুভূতি হবে না? হে আল্লাহ, তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষের জন্য মমতাবোধ সামর্থ্য দাও, মানুষকে ভালোবাসার সামর্থ্য দাও, মানুষের প্রতি অনুভূতি দাও, অপরের সুখ দুঃখকে নিজের করে ভাববার তৌফিক দাও। আমিন।